আমার স্বামী এবং শাশুড়ি একদম সম্পূর্ণ আমার বশে। কি অবাক লাগছে? একদমই সত্যি কথা। উনারা একদমই আমার ইচ্ছে মতো চলে, এক চুলো এদিক ওদিক হয় না। আমি যা চাই তাই করে, যেভাবে বলি সেভাবেই করে। এমনকি আমার শাশুড়ি মা আড়ালে আত্মীয়দের আমার মতো হতে উপদেশ দেয়। আমি কিন্তু কিছুই করি না, শুধু আমার যা ভালো লাগে তাই করি। মানে আমার যেই কাজে ব্যাপক আনন্দ লাগে সেই কাজে করি। ধীরে ধীরে দেখলাম যেই কাজে আমি আনন্দ পাচ্ছি সবাই সেটাকে উপভোগ করছে। যেমন একদিন স্বামীকে বললাম ইলিশ পোলাও খেতে ভীষণ ইচ্ছে করছে, অফিস থেকে আসার সময় এক জোড়া ইলিশ মাছ নিয়ে এসো তো প্লিজ। সে ধমক দিয়ে আমাকে বলে এত খাই খাই করো কেন? কি ভাবছেন আমি রাগ করে সেদিন রান্না করি নাই ভাবছেন? আমি সেদিন ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করে আদা রসুন পেঁয়াজ বাটা কষিয়ে ট্যাংরা পোলাও করে রাখলাম। রাতে খেতে বসে টেবিলে ট্যাংরা পোলাও দেখে পাঞ্ছে মুখে মা ছেলে আমাকে বলে এসব কি? আম পোলাও। এক লোক নাম মুখে দিতে দিতে বললাম কি আর করব বলো, ইলিশ নাই তাই ট্যাংরা পোলাও করলাম। মনের স্বাদ পূরণ করা ভীষণ দরকার, কোন সময় কথাবার্তা ছাড়া মরে যায় তার কোনো ঠিক আছে? পরের দিন স্বামী অফিস থেকে ফেরার সময় 3 জোড়া ইলিশ মাছ নিয়ে আসলো। শাশুড়ি মাও দেখছি আমার সাথে ইলিশ পোলাও, ইলিশ সর্ষে, ইলিশের দো পেঁয়াজা মজা করেই খাচ্ছে। এটা তো সেদিনের কথা। বিয়ের পর পর শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আমাকে বলে বৌমা 15-20 জনের জন্য বিরিয়ানি বসাও তো দেখি। বিরিয়ানি 3 জন মানুষের জন্য পারফেক্ট সাদা ভাত রান্না করতে গেলে এখনো আমার বুক দপ করে। আর ওইখানে ভাত নরম হইল নাকি শক্ত হইল, আর আমি রাঁধবো বিরিয়ানি, তাও আবার 20 জনের জন্য। আমিও শাশুড়ি মাকে বললাম আমি তো পারি না মা, আপনি দেখিয়ে দিন, আমি পরের বার ঠিকই করতে পারবো। শাশুড়ি আম্মা যেন কারেন্টের শক পেল আমার এই কথায়। নিজে নিজে বিড়বিড় করে বলে হায় রে আমার ছেলের কপালে যে কি হাবাতে ঘরের মেয়ে আসলো, বিরিয়ানি জীবনে খাইছে কি না কে জানে। কেমন লাগে এই কথাটা শুনলে বলেন? আমিও ডোক গিলে শাশুড়ি মাকে বললাম এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ছেলে ভালো মানুষ করতে পারলেন না, হয়েছে তো একটা লম্পট হাবাতে ঘরের মেয়ে বিয়ে করে নিয়ে আসলো। ব্যাস ঘরের তুলকামাল কাণ্ড ঘটে গেল সেদিন। শাশুড়ি উনার ছেলে আসলে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে, বুক চাপটে বিলাপ করে বলে আমার ছেলে লম্পট, আমি লম্পট ছেলের জন্ম দিয়েছি। আমিও সান্ত্বনা দিতে দিতে বলি মা আপনি কাঁদবেন না, আপনার ছেলেও লম্পট না আর আমিও হাবাতে ঘরের মেয়ে না। এবার তো ছেলে রেগে মেগে আরেক অবস্থা, ছেলে তেড়ে আমাকে বকতে আসে কি বললা তুমি আমি লম্পট? আমিও হাসি মুখে বললাম শরীফ সাহেব মা বাপে যেন কি বুঝে তোমার নাম শরীফ রেখেছে। এমন করে কেউ বইয়ের সাথে কথা বলে? সাথে সাথে শরীফ সাহেব ঠান্ডা হয়ে গেল। পরের দিন থেকে 1 সপ্তাহ ধরে খবরের কাগজে নারী নির্যাতনের খবর পড়ে পড়ে শোনালাম। অত্যাচারী স্বামীর নামের জায়গায় শরীফ বসায় দিতাম। অতিষ্ঠ হয়ে সে একদিন আমাকে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে বলে সব অত্যাচারগুলো কি শরীফ হারামজাদাই করে নাকি? আমিও হাই তুলতে তুলতে বলি কি করবা বলো শরীফ সাহেব, নামের একটা ভাব আছে না। সেদিন থেকে শরীফ সাহেব বুঝতে পারলো তার বউ জিনিসটা সুবিধার না। সেদিনের পর থেকে আজ অবধি আমার শাশুড়ি আম্মা কোনোদিন আমাকে বাপের বাড়ি নিয়ে খোঁটা দেয়নি, আর শরীফ সাহেব তেড়ামেড়ার আগে আমার সাথে দাগ দেখাতে আসে। শরীফ সাহেব ভীষণ ব্যস্ত, বউ নিয়ে কোথাও বেড়াতে যাবার সময় নেই তার। একদিন বললাম চলো সমুদ্র দেখতে যাই, সে আমাকে বলে এই বালি আর পানি দেখার জন্য এত টাকা আর সময় অপচয়ের কোনো মানে আছে? পরের দিন আমাকে গুনগুন করতে করতে কাপড় চোপড় গোছাতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে কই যাও তুমি? আমি উদাস ভাব নিয়ে বলি সমুদ্র দেখতে যাই। আমার মনের একটা স্বাদ আলাদা আছে না, সবকিছুর জন্য মানুষের মুখের দিকে তাকিয়ে থাকলে হয় না বুঝছো, নিজের স্বাদ নিজেকেই পূরণ করতে হয়। পরের দিনই শরীফ সাহেব আর ওনার মা সহ 3 জনই একসাথে রওনা দিলাম সমুদ্র দেখতে। সারাদিন সংসারের সব ঝামেলা আমাকেই সামলাতে হয়। শরীফ সাহেব শুধু টাকা দিয়েই খালাস। কোনো আলোচনা করতে গেলে সে ভীষণ বিরক্ত হয়। সে টিভি দেখতে বসলে কিছু বলা যাবে না, মনোযোগ নষ্ট হবে। ঘুমাতে আসলেও ক্লান্ত থাকে, খেতে বসলেও স্বাদ নষ্ট হয় না। একদিনের ঘটনা, 3-4 দিন ধরে শাশুড়ি আম্মা খেয়াল করে আমি পাশের গেস্ট রুমে একা একা কথা বলি। অবাক হয়ে একদিন মা ছেলে গিয়ে দেখে আমি শরীফ সাহেবের ছবির দিকে তাকিয়ে তাকিয়ে গজগজ করছি। শাশুড়ি আম্মা ভয় পেয়ে আমাকে বলে ছবির সাথে ঝগড়া করছো কেন বৌমা? আমিও হাসি মুখে বললাম মা ছবিটা তো অন্তত বিরক্ত হচ্ছে না। যাই হোক ইনবক্স থেকে পাওয়া এই আপুর গল্পটা আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম।